Once again, welcome back in Banglalink Presents Power Play. আমি শ্রাবণ তৌহিদা রয়েছি এবং আমার সাথে ছিলেন এখনো আছেন ক্রিকেটার বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম আব্দুর রাজ্জাক এবং সেই সাথে রয়েছেন অনিক ধর, হেড অফ ই প্রোডাক্টস বাংলালিংক। দুজনকেই ওয়েলকাম করছি ওয়ান্স এগেইন। আমরা কথা বলছিলাম ব্রেকে যাওয়ার আগে যে ক্যাপ্টেন যেমনটি বলছিলেন ডু অর ডাই ম্যাচ আমাদের নেক্সট ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্ট। অ্যাকচুয়ালি তাই, ওয়েস্ট ইন্ডিজের যদি আমরা এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স দেখি তাহলে বেশ টাফ একটা টিম আমাদের জন্য এই মোমেন্টে। কি মনে করেন আপনি? ডেফিনেটলি আমাদের জন্য ওয়েস্ট ইন্ডিজ টিম আসলে আপনি যদি দেখেন ওরা কিন্তু ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো সবসময় ভালো খেলে, মানে প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপগুলো যদি দেখেন এমনি সময় যেরকমই খেলুক বা সিরিজের ম্যাচগুলো যেরকম খেলুক তার থেকে বেটার, সবসময় বেটার আউটকাম আসে ওদের থেকে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে। তো সেই দিক খেয়াল করলে আসলে আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজ মানে খুবই মানে টাফ অপোনেন্ট হবে আমাদের জন্য। মানে ইনফ্যাক্ট এখন থেকে যতগুলো ম্যাচ আছে আমাদের প্রায় প্রত্যেকটা টিমই টাফ খেলা রয়েছে। আফগানিস্তানকে যদি আমরা একটু উইকার টিম এখন আপনি যদি বলেন যে ওয়ার্ল্ড কাপের মধ্যে আমাদের জন্য সবথেকে ইজি টিম আছে হচ্ছে আফগানিস্তান, বাট তারাও বেশ ভালো টিম, মানে সব ওরা মোটামুটি প্রুভ করেছে। বাট আমার কাছে মনে হয় না যে বোলিং ডিপার্টমেন্ট স্পেশালি তাদের ভেরিয়েশন অফ বোলারস আছে। তো মানে যদি কম্পেয়ার করেন বাংলাদেশের সাথে আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো এবং বেশ অনেকখানি এগিয়ে রাখবো ওয়েস্ট ইন্ডিজের সাথে না, আমি বলছি আফগানিস্তানের সাথে। আর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা হলে এটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে যে ওই দিনটার উপর। আচ্ছা, যদি ওই দিনটাতে আমরা ভালো শুরু করতে পারি, মানে আমরা বোলিং করি আর ব্যাটিং করি যেটাই করি, শুরুটা যদি আমরা ভালো করতে পারি তাহলে আমরা উই ক্যান বিট ওয়েস্ট ইন্ডিজ। ওকে, ওয়েস্ট ইন্ডিজের শেলটন কট্রেলের কথা স্পেশালি বলতেই হবে। এখন যেভাবে যে ওয়েতে তিনি স্যালুট দিচ্ছেন ম্যাচগুলোতে, তার গতি এবং বাউন্সার নিয়ে মনে হয় বাংলাদেশকে একটু টেনশনের জায়গা থাকতে, সেই সাথে আরো যারা বোলার্স আছে তাদের। হ্যাঁ, কিছুটা তো আছেই, বাট আপনি যখন ওই লেভেলের ক্রিকেট খেলছেন ইউ হ্যাভ টু ফেস, এবং আপনি ভয়ে ফেস করলে আপনি কিছু করতে পারবেন না এই ইন্টারন্যাশনাল ম্যাচে। তো আপনাকে ওই সাহস করে যেতে হবে, এবং আমি শিওর যে বাংলাদেশের প্লেয়াররা এখন ওই পর্যায়ে কেউ নেই যে এই বোলার কে ভয় পেয়ে খেলতে পারবো না, এর পেস অনেক বেশি, অনেক বাউন্স থাকে এর বলে, ও বাউন্সার মারে বা এরকম, এগুলো নিয়ে আসলে খুব বেশি একটা চিন্তা করবে। আমি ওই দেখবেন হয়তো এই কট্রেলি আমাদের সাথে মানে খুব মানে মার খেয়েছে, এরকম হওয়ার চান্স থাকবে। সেরকম চান্স থাকবে তো ডেফিনেটলি, বিকজ আমরা ট্রাইন্যাশনাল সিরিজে তাদেরকে খেলেছি এবং 3টি ম্যাচে কিন্তু তাদেরকে বেশ ভালোভাবেই আমরা হারিয়ে দিতে পেরেছি। সেখান থেকে বাংলাদেশের জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করতে পারে নেক্সট ম্যাচে। ওয়েল, সেই ম্যাচ নিয়ে কথা বলবো এবং বাংলাদেশের এবার ওয়ার্ল্ড কাপে যে 3টি ম্যাচ হয়ে গেল সেটা নিয়েও কথা বলতে চাইবো। তার আগে আমি আবারও চলে আসি গেম অনে। গেম অন প্রজেক্ট আপনারা শুরু করেছেন এই ওয়ার্ল্ড কাপকে বেস করে, নাকি প্ল্যানিংটা কবে থেকে ছিল? এটা বেসিক্যালি ওয়ার্ল্ড কাপের জন্যই করা। আমরা ওয়ার্ল্ড কাপের আগে যে ওয়ার্ম আপ ম্যাচগুলো ছিল ওখান থেকে বেসিক্যালি আমরা এটা শুরু করেছি। আর বাংলাদেশের আয়ারল্যান্ডের যে ট্রাই নেশন সিরিজটা, সো আমরা ট্রাই নেশন সিরিজটা ওখানে দেখিয়েছি। ওখান থেকে বেসিক্যালি আমরা অনেকটা এক্সপেরিমেন্টাল মোডে ছিলাম। এত বড় একটা প্ল্যাটফর্ম বানানো, ইটস এ টেকনোলজিক্যাল মার্ভেল। মডার্ন ডেতে বেস্ট স্ট্রিমিং যে প্ল্যাটফর্মগুলো আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখি, ওখানে যে ধরনের স্ট্রিমিং কোয়ালিটি বা যে ধরনের টেকনোলজি ইউজ করা হয়েছে এটাও এখানে ইউজ করা হয়েছে। আই ডোন্ট ওয়ান্ট ক্রিকেট শো, আই ডোন্ট ওয়ান্ট গো ইনটু মাচ ইনটু টেকনিক্যাল ডিটেলস, বাট খুব সংক্ষেপে যদি বলি, আপনি যখন নর্মালি খুব সহজভাবে বলা ট্রাই করি, নর্মালি যখন যে কেউ কোন ইন্টারনেটে কোনো কিছু স্ট্রিম করে ও ইন্টারন্যাশনাল গেটওয়ে দিয়ে ঘুরে আসতে হয়, বাট এটা টোটাল ক্যাশিং সার্ভার এবং পুরো টেকনোলজিটা বাংলাদেশের ভিতরে। তো যে কারণে একদম খুব রুরাল এরিয়া যেখানটাতে স্পিড খুব কম, ওখানটাতেও লোকরা দেখতে পারবে। তো ওয়ার্ল্ড কাপের শুরুর আগেই উই বেসিক্যালি ডিড অল দিস কাইন্ড অফ এক্সপেরিমেন্টেশন। রেসপন্স কেমন এত দিনে? খুব ভালো। এখন শুরু হওয়ার পর থেকে এখন থেকে পর্যন্ত প্রায় 5 লাখের উপর লোক গেম অনের মধ্যে ম্যাচ এক্সপিরিয়েন্স করেছে। প্লে স্টোর বা আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনি যদি রিভিউ দেখেন, পিপল আর অ্যাপ্রিশিয়েটিং। বিকজ আপনি প্রথমে যেটা বলছিলেন দুপুর থেকে ম্যাচ শুরু হয়, মোস্ট অফ দ্য পিপল তখন অফিসে থাকে, ঈদ গেল, সবাই মোস্ট অফ দ্য টাইম তো গাড়ির মধ্যে ছিল। ইট ওয়াজ ভেরি ক্রুশিয়াল যে কেউ একটা মোবিলিটি দিচ্ছে, অন দ্য গো দেখতে পাচ্ছে। বাসায় যাওয়ার সময় ট্রাফিক জ্যাম, বাসায় গিয়ে ইউ ক্যান হ্যাভ টিভি, বাট টিল দেন গেম অন ইজ ওভার। বাট আসলে এমন অনেকগুলো অ্যাপস আছে যেখানে কিন্তু আমরা খেলা দেখতে পারতাম এর আগেও, সেগুলোর থেকে আপনাদের এই গেম অনের পার্থক্যটা কোথায়? সবচেয়ে বড় পার্থক্যটা আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে টেকনোলজিটা, এটা কখনো বাফার হয় না, খুব লো স্পিডে খুব রিমোট এরিয়া থেকে আপনি দেখতে পারেন।
আর আরেকটা বড় জিনিস হচ্ছে সবার একটা ইয়ে থাকে যে কমার্শিয়াল অ্যাড বা আপনি হয়তো কিছু মিস করছেন বা সামথিং। গেম ফ্রি ইজ ক্লিন ফিট, অর্থাৎ এর মাঝখানে কোনো অ্যাড নেই। সো আপনি অ্যাড ফ্রি একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন অন দ্য মোবিলিটি অ্যান্ড হাই, মানে খুব 1080p এইচডি কোয়ালিটি যেটা বলি, আচ্ছা। ওই ধরনের একটা ম্যাচ এক্সপিরিয়েন্স পাচ্ছেন। সো ইটস এ গুড থিং। আর যাদের কাছে ইন্টারনেটও নেই, একদম লাস্ট মাইলগুলোতে থাকে, ওদের জন্য হয়তো ওরা মোবাইলও চার্জ দিতে পারে না, মানে ফরগেট অ্যাবাউট টিভি অ্যান্ড অল আদার মিডিয়াস, ওদের জন্য আইভিআর বেস একটা ভার্সন আছে। সো ওরা যে কোনো সময় আইভিআর কল করে পার ডে 2 টাকায় সারাদিন কমেন্ট্রি শুনতে পারে। দে ক্যান হ্যাভ অল দ্য আপডেট। সো উই মেড শিওর যে ফর অল দ্য ক্রিকেট লাভার্স অ্যান্ড স্পোর্টস লাভার, ওয়ার এভার ইউ আর, ডাজন্ট ম্যাটার, ট্রাভেল করছেন, অফিসে, রুরাল এরিয়াতে কারেন্ট নেই, Game On is always letting you is on. Game On is always on. I think it's a great opportunity যারা বাইরে থাকবে বা খেলা দেখার যাদের খুব ইচ্ছে থাকবে, অনেক সময় এরকম হয়েছে যে আমরা হয়তো বাইরে আছি বা দেখতে পাচ্ছি না, তো সেই জায়গাগুলোতে এই অ্যাপসটা অনেক ভালো কাজ করবে। ওয়েল, আবারও আমি এবার বাংলাদেশের প্রসঙ্গেই আসছি যে আজকের ম্যাচটি হয়নি, কিন্তু শোনা যাচ্ছিল এরকম যে আজকের ম্যাচে লিটন কুমার দাস এবং রুবেল হোসেন অনেকটা খেলার মতোই অবস্থায়, আমরা যদিও 11টা জানতে পারিনি। রাজ্জাক ভাই, আপনার কাছে জানতে চাই যে এই দুটো চেঞ্জেস নিয়ে আপনার অভিমত কি? আমার কাছে আমি যেটা মনে করি, আমি যদি হতাম তাহলে আমার ইয়ে হতো যে আমি রুবেলকে খেলাতাম। আর এখন এই আরেকটা ব্যাপার, লিটনের ব্যাপার যেটা, এটা টিম ম্যানেজমেন্টই ভালো বুঝতে পারবে যে যদি লিটনকে খেলানোই হয় তাহলে আসলে আমার কাছে মনে হয় যে ওর জায়গাটাতে খেলানো উচিত ওপেনিং এ। তো আমাদের কিন্তু লাস্ট 3টা ম্যাচে ওপেনিং একদম খারাপ হয়নি, ভালোই চলছে। তো আসলে তাহলে কি ওপেনিং ওই জুটিটা ভেঙে অন্য কেউকে ঢুকানো, তাহলে এটা কতটা যুক্তিযুক্ত? আমি মনে করি যে যেখান থেকে প্লেয়ার ড্রপ দেওয়া হবে হয়তো ওইখানটাতে ওই অপশনটা খোঁজা উচিত। আচ্ছা, মানে যদি মিঠুনকে বসানো হয় সেই জায়গায় যদি লিটন সেখানকার জন্য সুইটেবল হয় তাহলে ফাইন। নরমালি লিটন ওপেন করে, আসলে কি সুইটেবল? তিনি তো ওপেনার, রাইট? এই জন্য আমি বলছি যে নরমালি লিটন ওপেন করে টপ অর্ডার ব্যাটসম্যান। তো টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য মিডল অর্ডার খেলা একটু কঠিন, হোয়াট আই ফিল। এটা কি উচিত? উচিত হবে না। এখন যদি এরকম মনে হয় যে কখনো কখনো এরকম হয় টিমের যে বেস্ট অপশন আমাদের যে কেউ যদি ড্রপ যায় তাহলে একে খেলাবো, তো সেক্ষেত্রে টিম ক্যান টেক এ ডিসিশন। তো ওই ক্ষেত্রে হতে পারে শুধুমাত্র লিটন, তা না হলে আমার কাছে মনে হয় যদি মিথুন ড্রপ যায় সেক্ষেত্রে মিথুনের জায়গা ওই জায়গাটাতে যে খেলে তাকে ওরকম যদি কেউ থেকে থাকে তাহলে, আর যদি না থাকে, যদি টিম ম্যানেজমেন্ট মনে করে রয়েছে সেই জায়গার জন্য, সেটাই যে আমি ওই জন্য বললাম যে টিম ম্যানেজমেন্ট যদি মনে করে যে না ওই জায়গাটাতে কেউ নাই, তাহলে সেক্ষেত্রে। আর আপনি রুবেলকে খেলানোর পক্ষে বলেছেন, সেটা কি শুধুমাত্র আজকের ম্যাচে নাকি এর আগেও ফিল করেছেন তাকে খেলানো উচিত ছিল? আমি প্রথম থেকেই মনে করেছি যে আমি মনে করেছিলাম রুবেল হয়তো খেলবেই এই ইংল্যান্ডের কন্ডিশনে। ওইখান আমাদের আসলে 140-তে বল করার মতো বোলার তো আসলে খুব বেশি একটা নাই। তো যে একজন টিমে আছে, তো ও যদি ম্যাচই না খেলে তাহলে তো আসলে বোঝাও যাবে না যে আমাদের আসলেই কি পারবে কিনা। যদি মানে আমি আগে একটা প্লেয়ারকে নিয়ে আমি বলতে পারি না যে ও পারবে না বা ও হবে না, আগে ট্রাই করতে হবে। ট্রাই করে যদি না হয় সেক্ষেত্রে মানে আমরা অন্য অপশন দেখতে পারি। কিন্তু মানে যে এত মানে আমাদের সবচেয়ে কনসিস্টেন্ট বোলার, কনসিস্টেন্ট জোরে বল করে, এই বোলারকে আমরা মানে পিছে রেখে অন্যটা ট্রাই করা, আমি জানি না, আমার কাছে মনে হয়েছে যে এটা রুবেল হলে। আমরা যদি এই ওয়ার্ল্ড কাপে দেখি সো ফার সো গুড, কিন্তু পেসাররাই অনেক সাকসেসফুল, সেখানে বাংলাদেশের ফিল্ড কিন্তু ওটাই সাপোর্ট করে। সো ইটস ভেরি বাউন্সি পিচ এন্ড এভরিথিং। তো 140-তে যে বল করে দে অলওয়েজ হ্যাভ গুড অ্যাডভান্টেজ। স্পিড বল ইজ এনিওয়্যার ইজ গুড, বাট সেখানটাতে এই সাবকন্টিনেন্টের মাঠের থেকে ওখানকার ডিফারেন্স এটাই। ইটস ভেরি ফেভারেবল টু দ্য স্পিডি বোলার্স। ইয়েস, ইট ইজ। এবং যদি আমরা দেখি যে আজকে আপনি রুবেলের খেলার কথা বলা হচ্ছে যে জায়গায়, যে যদি এরকম অপশনও আসছে যে মেহেদী মিরাজকে বসানো হলেও হতে পারে, বা সাকিব আল হাসান নট ফিট টোটালি, এই সময়টা বা এই জায়গাটা নিয়ে যদি কথা বলতে চাই আমি, যে আমরা দেখেছি যে 3টি ম্যাচ আমাদের খেলা হয়েছে, সেখানে কিন্তু আমাদের স্পিনাররাই বেশি বল করেছেন এবং তারা কিন্তু সাকসেসফুলও হয়েছেন। একজন স্পিনারকে ড্রপ করে রুবেল হোসেনকে খেলানো উচিত কিনা যদি রুবেল হোসেন ঢুকে দলে? আই মাস্ট সে নো, স্ট্রেট আই উইল সে নো। কারণ হচ্ছে এখন ইংল্যান্ডের যে কন্ডিশন, এই জুন জুলাই মাসে এই সময়টাতে ইংল্যান্ডের উইকেট সব থেকে ড্রাই থাকে এবং হার্ড থাকে।
কখনো কখনো মানে যদি এটা সানি ডে হয় তাহলে তো আর কথাই থাকে না, কারণ আমাদের ওভালে কিন্তু আমাদের ফার্স্ট ম্যাচে আমাদের কিন্তু টার্ন করেছে বল, Right. সাকিবের বল টার্ন করেছে, প্রত্যেকটা স্পিনার বল টার্ন করেছে, কিছু কিছু ইয়ে থাকে মিরাজের বল টার্ন করেছে। তো স্পিনার আমি মনে করি যে আরো একটা স্পিনার বেশি হলে আমাদের ভালো ভালো হতো। হতো, হ্যাঁ, right. হ্যাঁ, কিন্তু এইখানে যে এখানে এইটা কিন্তু কথা না যে রুবেলকে না নিয়ে ইংলিশ কন্ডিশনে একটা 140 বোলার খেলাটা খুবই স্বাভাবিক ব্যাপার একটা টিমে, মানে আমি মনে করি নরমালি এক্সপেক্টেড ছিল হ্যাঁ, এটা। হ্যাঁ, হ্যাঁ। তো হয়তো ডেফিনেটলি টিম অন্যভাবে চিন্তা করেছে, টিমেরও একটা থটস আছে যে তারা অবশ্যই ম্যানেজমেন্ট মানে খুব ভালোভাবে বিচার বিশ্লেষণ করে প্লেয়ারদেরকে নামাচ্ছে মাঠে। এটা জাস্ট আমার চিন্তাধারা থেকে বলছি যে আমি হলে আমি এই ডিসিশনগুলো হয়তো নিতাম, যেহেতু আমি ওখানে না, তো তার মানে আমারটা আমি বলতে পারি, আর ডেফিনেটলি ওনাদেরটা ওনারা করে যাচ্ছেন। তো আমি বলবো না ওনারা ভুল, হতে পারে আমিও ভুল। আসলে এগুলো তো সবই শোনা কথা, আমরা কিন্তু জানি যে আমাদের 11টা কি। সো হোপফুলি জানতে পারবো ওয়েস্ট ইন্ডিজের সাথে যে ম্যাচটি হবে সেই ম্যাচের আগে। সো ফার এখন পর্যন্ত বাংলাদেশের জন্য আজকের দিনটা খুবই কষ্টের একটা দিন গেল, অনেকটা কালো বলা যায়, কালো মেঘের সাথে, কারণ আমাদের পয়েন্ট ভাগাভাগি হয়ে ফ্যানদের গিয়েছে। জন্য ব্যাপারটা আরো ডিফিকাল্ট, বিকজ রেজাল্ট যেটাই আসুক দে ওয়ান্ট সি এ ভেরি গুড কম্পিটিশন। লাস্ট ম্যাচেও মানে এভরিওয়ান অ্যাপ্রিশিয়েটেড রেসপেক্টিভ অফ দ্য রেজাল্ট, সবাই খুব অ্যাপ্রিশিয়েট করছে, ইট ওয়াজ এ ভেরি গুড ম্যাচ, everyone enjoyed till the last over. Exactly. So that's what we need. নট অনলি দ্যাট, নিউজিল্যান্ডের সাথে যেদিন আমরা হেরে গিয়েছি 48তম ওভার পর্যন্ত আমরা কিন্তু খেলা নিয়ে গিয়েছিলাম 244 করে। সেই ম্যাচটাও অনেক ইন্টারেস্টিং ছিল বাংলাদেশের, কারণ এখন তো ব্যাটিং উইকেট, আপনার ব্যাটিং উইকেটে 244 রান করে, তার মানে আমাদের বোলাররা ডেফিনেটলি ভালো বোলিং করেছে। তো তো এই খেলাটা মানে অনেকেই বলেছে, মাঠে বসেই অনেকেই বলেছে যে হয়তো এটা মেবি 38 to 40 ওভার্সের মধ্যে হয়তো শেষ হবে। তো আমি শুধু বলছিলাম যে লেটস সি হোয়াট হ্যাপেন, আই ওয়ান্ট টু সি। এবং সেদিন যদি রুবেল হোসেন থাকলেও সেদিন সিনারিও চেঞ্জ হয়ে গেলেও যেতে পারতো, বিকজ যে সময়টা মুস্তাফিজকে বলটা দেয়া হয়েছিল সেটা ব্রেক থ্রুটা তিনি দিতে পারেননি। বাট এটাও মনে রাখতে হবে যে মুস্তাফিজ আমাদেরকে অনেক 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 স্মরণীয় জয় এনে দিয়েছেন। ওয়েল, আজকের মতো এখানে আমাকে বিদায় নিতে হচ্ছে। দুজনকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। ভিউয়ার্স, এর সাথে আমি শ্রাবণ তৌহিদা এখনকার মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবারও দেখা হবে মাছরাঙ্গার পর্দায়। আর হ্যাঁ, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এনজয় করুন মাছরাঙ্গার সাথে।